নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি শেয়ার করতে যাচ্ছি আমাদের 3 দিনের শান্তিনিকেতন ভ্রমণের অভিজ্ঞতা। শান্তিনিকেতন বাংলার বোলপুর অঞ্চলের একটি শান্ত ছোট শহর, যেখানে প্রকৃতি ও সংস্কৃতির এক অনন্য মিলন ঘটেছে। এই স্থানটি বিশেষ করে বিখ্যাত রবীন্দ্রনাথ ঠাকুরের জন্য। এখানে বসেই তিনি সৃষ্টি করেছিলেন তার বহু অনবদ্য সাহিত্যকর্ম এবং শান্তিনিকেতনকে গড়ে তুলেছিলেন এক অনন্য শিক্ষার তীর্থস্থান হিসাবে। আসুন শুরু করি আমাদের সফরের গল্প। শনিবার সকালে আমরা হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেস ধরে বোলপুর স্টেশনে পৌঁছাই দুপুর 1টার দিকে। স্টেশন থেকে টোটো নিয়ে আমাদের থাকার জায়গা চৈতি হোমস্টেতে পৌঁছাই। মধ্যাহ্নভোজের পর আমরা বেরিয়ে পড়ি শান্তিনিকেতনের প্রকৃতি আর ঐতিহ্যকে অনুভব করতে। আমাদের শান্তিনিকেতন ভ্রমণের প্রথম গন্তব্য ছিল আমার কুটির সোসাইটি। এটি স্থানীয় হস্তশিল্পীদের সৃষ্ট কাজের একটি প্রদর্শনী কেন্দ্র। এখানে চামড়ার ব্যাগ, মুদ্রিত কাপড় এবং নানাবিধ হস্তশিল্পের জিনিসপত্র দেখে আমরা মুগ্ধ হয়েছি। ভালো কোয়ালিটি আছে, সাউন্ডের মানে ভালো কোয়ালিটি আছে। ये सब सेक्स के एक बार ले लिया फिर लाइफ लॉन्ग सोचना नहीं। প্রতিটি জিনিসেই স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার ছাপ স্পষ্ট। যারা হাতে বানানো শিল্প সামগ্রী পছন্দ করেন তাদের জন্য এটি এক আদর্শ স্থান। এখানে গ্রামোফোনের পাশাপাশি কিছু সুন্দর হস্তশিল্প দেখার সুযোগ হয়েছিল। এরপর আমরা গিয়েছিলাম শান্ত কোপাই নদীর তীরে। এই জায়গার শান্ত পরিবেশ এবং প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই মন ছুঁয়ে যায়। নদীর দুই পাশে কাশফুলের সাদা চাদর যেন প্রকৃতির হাতে আঁকা একটি সুন্দর ছবি। কোপাই নদীর দিকে তাকিয়ে মনে হলো প্রকৃতি কতটা শান্ত এবং কোমল হতে পারে। এরপর আমরা গিয়েছিলাম ভগবান বুদ্ধের 34 ফুট উচ্চতার মূর্তি দেখতে। এই স্থানের সৌন্দর্য আর শান্ত পরিবেশ মুগ্ধ করে। মূর্তির অসাধারণ পটভূমি জায়গাটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে। জায়গাটি বৌদ্ধ কল্যাণ মিশন দ্বারা নির্মিত এবং এটি স্থানীয় শিল্পীদের দক্ষ হাতে তৈরি। মূর্তিটি শুধুমাত্র একটি শিল্পকর্ম নয়, এটি বুদ্ধের শান্তি ও সম্প্রীতির বার্তাকে সম্মান জানায়। এই জায়গাটি এখনও অনেকের কাছে অজানা, তাই এটি একেবারে একান্ত ও নিরিবিলি পরিবেশ উপভোগ করার জন্য আদর্শ। এরপর আমরা গিয়েছিলাম প্রকৃতি ভবন মিউজিয়াম। এটি প্রকৃতি অনুপ্রাণিত ভাস্কর্য এবং কাঠের ফসিলের এক চমৎকার সংগ্রহশালা। এখানে প্রকৃতির হাতে গড়া অনেক ফসিল এবং ভাস্কর্য রয়েছে, যা আমাদের সত্যিই মুগ্ধ করেছিল। বিশেষ করে দেবমূর্তি, গণেশ সদৃশ্য কাঠের জীবাশ্ম বা কালপুরুষের মতো আকৃতি সত্যিই আমাদের অবাক করেছিল। এটি প্রকৃতির নিজস্ব সৃষ্টির এক অনন্য উদাহরণ। আপনারা যদি শান্তিনিকেতন ভ্রমণ করেন তবে এই সুন্দর এবং বিশেষ স্থানটি একবার ঘুরে দেখতে ভুলবেন না। আমি নিশ্চিত এটি আপনাদের দারুণ অভিজ্ঞতা দেবে। আমাদের শান্তিনিকেতন ভ্রমণের সময় আমরা জানলাম ইলামবাজার ব্লকের আমখই গ্রামে
উদ্ভিদ জীবাশ্ম উদ্যান বা উড ফসিল পার্কের কথা। এখানে রয়েছে মিলিয়ন বছরের পুরনো কাঠের জীবাশ্ম। বিশেষজ্ঞদের মতে এই জীবাশ্মগুলো মায়োসিন যুগের সাক্ষ্য বহন করে, যা আমাদের পৃথিবীর অতীত ইতিহাসের এক দারুণ চিত্র তুলে ধরে। এটি একটি প্রকৃতির জাদুঘরের মতো, যেখানে আপনি সময়ের গভীরে হারিয়ে যেতে পারবেন। তবে সময়ের অভাবে আমরা এবার উড ফসিল পার্কে যেতে পারিনি। দ্বিতীয় দিনের শুরুতে আমরা বীরভূমের রায়পুর রাজবাড়ি পরিদর্শনে গিয়েছিলাম। শতাব্দী প্রাচীন এই প্রাসাদ আমাদের ঐতিহ্যের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যদিও রাজবাড়ির বেশিরভাগ অংশ এখন ধ্বংসপ্রাপ্ত, তবুও এর উচ্চ দেওয়াল এবং নিখুঁত ডিজাইন ইতিহাসের একটি মর্মস্পর্শী ছবি তুলে ধরে। এখানকার স্থাপত্যশৈলী এবং রাজকীয় ঐতিহ্যের ভগ্নাবশেষ দেখে মন ভরে গেল। যাওয়ার পথে আমরা গিয়েছিলাম সুরথেশ্বর শিব মন্দিরে। এখানকার শান্ত পরিবেশ আমাদের মুগ্ধ করেছিল। প্রাচীন শিবলিঙ্গ এবং শিব পার্বতীর মার্বেল মূর্তি খুবই আকর্ষণীয়। মন্দির চত্বরে ছায়াময় তেঁতুল গাছ এবং স্নিগ্ধ বাতাস আমাদের ক্লান্তি দূর করেছিল। এরপর আমরা গিয়েছিলাম সরুল রাজবাড়িতে। 1750 সালের বাংলার জমিদারি ঐতিহ্যের নিদর্শন এখানে দারুণভাবে ফুটে উঠেছে।
দুর্গাপুজোর সময় এখানকার রাজকীয় আয়োজন দেখতে পর্যটকেরা ভিড় জমায়। এখানে কিছু প্রাচীন পোড়ামাটির মন্দিরও রয়েছে, যেগুলোর নকশা ও শিল্পকর্ম দেখার মতো। আমাদের পরবর্তী গন্তব্য ছিল সৃজনী শিল্পগ্রাম। এটি পূর্ব ভারতের শিল্প ও সংস্কৃতির একটি ছোট অথচ বিশাল শিল্পপল্লী। এখানে ভারতের বিভিন্ন রাজ্যের শিল্প, সংস্কৃতি এবং কারুকার্য সুন্দরভাবে প্রদর্শিত হয়েছে। এখানকার বাউল গান, হ্যান্ডলুম শাড়ি, কাঠের ভাস্কর্য সব কিছুই অত্যন্ত মনোমুগ্ধকর। এছাড়া এখানকার লোহার তৈরি দুর্গামূর্তিটি বিশেষভাবে নজরকাড়া।
বনভোজ সেরে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় পরিদর্শন করেছিলাম। যদিও আমরা ক্যাম্পাসের ভিতর প্রবেশ করতে পারিনি, তবে বাইরের দিক থেকে এর সৌন্দর্য এবং স্থাপত্য দেখে সত্যিই মুগ্ধ হলাম। প্রথমেই আমরা 3 পাহাড় দেখতে গিয়েছিলাম। সেখানে একটি বিশাল বটগাছের গোড়ায় পাথর ও মাটি দিয়ে গোল করে বেদি তৈরি করা হয়েছিল, যার 3টি স্তর। সহজ পাঠের প্রচ্ছদের ছবিটি এই বটগাছের অনুপ্রেরণায় আঁকা হয়েছিল। আরও কিছুটা এগিয়ে গিয়ে দেখি একটি গোল মাটির বাড়ি, যার ছাদ ভেদ করে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে একটি তাল গাছ। এই বাড়িটির নাম তালধ্বজ। এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে, এই কথাটি এর থেকেই অনুপ্রাণিত। তবে প্রকৃতপক্ষে তাল গাছটি বাড়ির ছাদ ভেদ করে বের হয়নি, বরং গাছটিকে ঘিরেই বাড়িটি নির্মাণ করা হয়েছিল। এখানে বসবাস করতেন তেজেশচন্দ্র সেন মহাশয়। তারপর আমরা দেখেছিলাম উপাসনা গৃহ, যা শান্তিনিকেতনের একটি বিশেষ আকর্ষণ। এটি একটি কাচের ঘর, যেখানে সঙ্গীতের মাধ্যমে ধ্যান এবং প্রার্থনা হয়। সন্ধ্যায় এখানে থাকা একটি দারুণ অভিজ্ঞতা, যখন এটি আলোকিত হয় এবং চারপাশে প্রদীপের আলো ছড়ায়। আমরা এক নজরে দেখেছিলাম শান্তিনিকেতন গৃহ। 1895 সাল থেকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সপরিবারে এই গৃহে বসবাস করতেন। উল্লেখ্য, শান্তিনিকেতন গৃহ থেকেই এই এলাকার নাম শান্তিনিকেতন হয়েছে। আজও প্রথা অনুযায়ী পৌষ উৎসবের সূচনা সানাই এই গৃহ থেকেই বাজে। আমরা দেখেছিলাম ছাতিমতলা, যেখানে দেবেন্দ্রনাথ ঠাকুর ধ্যান করেছিলেন। পরে শান্তিনিকেতন আশ্রম স্থাপনের সিদ্ধান্ত নেন। আমরা উত্তরায়ণ কমপ্লেক্সে গিয়েছিলাম, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের অনেক মুহূর্ত এবং তার বিভিন্ন আবাস সম্পর্কে জানতে পারলাম। গুরুদেবের ব্যবহৃত উদয়ন, উদীচী, কোণার্ক, শ্যামলী ও পুনশ্চ এই 5টি বাড়ি দেখতে পেলাম। এখানে রবীন্দ্র ভবন জাদুঘরে ছিল কবির পুরস্কার, চিঠিপত্র, ছবি এবং অন্যান্য অনেক ঐতিহাসিক জিনিসপত্র। এখানে শান্তিনিকেতনের শিক্ষাদর্শ এবং রবীন্দ্রনাথের চিন্তাধারার ছোঁয়া আমরা অনুভব করেছিলাম। শান্তিনিকেতন আশ্রমের উত্তরায়ণ কমপ্লেক্সের উদয়ন ভবনের অনুরূপ একটি মিউজিয়াম আছে বোলপুর স্টেশনের উল্টো দিকে। পরের দিন সোমবার আমরা এই জাদুঘরে গিয়েছিলাম এবং এর নিচতলায় আমরা দেখতে পেলাম রেলওয়ে সেলুন কার, যেখানে কবিগুরু অসুস্থ অবস্থায় শান্তিনিকেতন আশ্রমকে চিরতরে ত্যাগ করে 1941 সালের জুলাই মাসে বোলপুর স্টেশন থেকে কলকাতা পর্যন্ত তার শেষ ট্রেন যাত্রা করেছিলেন। কবি 7 আগস্ট কলকাতায় মৃত্যুবরণ করেন। এই সেলুন কারটি ইস্টার্ন রেলওয়ে সংরক্ষণ করেছে, যা কবির প্রতি শ্রদ্ধার চিহ্ন। এছাড়াও নিচতলায় কবির 35টি দুর্লভ কালো এবং সাদা ফটোগ্রাফ, তার গদ্য ও কবিতার 48টি ফ্রেমযুক্ত লেখা প্রদর্শিত হয়েছে। জাদুঘরের প্রথম তলায় কবি ও তার প্রধান সঙ্গীদের 153টি দুর্লভ আলোকচিত্র এবং শান্তিনিকেতনের আশ্রমের প্রথম ব্যাচের শিক্ষকদের প্রচুর ঐতিহাসিক ছবি এবং তথ্য। দিন শেষে আমরা গিয়েছিলাম খোয়াই সোনাঝুরি হাটে। এটি একটি ওপেন এয়ার বাজার, যেখানে প্রকৃতি, লোকশিল্প এবং বাউল গানের এক অসাধারণ মেলবন্ধন দেখতে পাওয়া যায়। শালগাছের ছায়ায় বসা এই হাটে আমরা স্থানীয় হস্তশিল্পীদের তৈরি জামাকাপড়, অলংকার এবং বিভিন্ন হস্তনির্মিত জিনিসপত্র দেখতে পেলাম। এখানকার প্রতিটি জিনিসেই মাটির ছোঁয়া এবং শিল্পীদের কল্পনার ছাপ স্পষ্ট। সবচেয়ে আনন্দের বিষয় ছিল বাউল গানের সুর। এই গানের মাধুর্যে আমরা পুরো দিন শেষ করেছিলাম। এটি সত্যিই মন ছুঁয়ে যাওয়ার মতো অভিজ্ঞতা।
আমাদের শান্তিনিকেতন ভ্রমণের শেষ দিনে অর্থাৎ সোমবার গিয়েছিলাম কঙ্কালীতলা মন্দিরে। এটি 51 সতীপীঠের অন্যতম। মন্দিরের পবিত্রতা সত্যিই আমাদের মন ছুঁয়ে গিয়েছিল। মন্দিরের কাছেই আমরা আবার কোপাই নদীর তীরে পৌঁছেছিলাম। নদীর জলের পরিমাণ তখন কম ছিল। নদীর একপাশে লোহার জাল দিয়ে বাঁধানো দেখতে পেলাম। এখানে প্রতিদিন সন্ধ্যায় সন্ধ্যা আরতি হয়, যা এই জায়গার আধ্যাত্মিক পরিবেশকে আরও বিশেষ করে তোলে। মন্দিরের একটু দূরেই একটি শ্মশান রয়েছে। এরপর আমরা গিয়েছিলাম শালবনী জঙ্গলে। জঙ্গলের সৌন্দর্য আর শান্ত পরিবেশ আমাদের মন ভরিয়ে দিয়েছিল। সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা শালগাছগুলো যেন প্রকৃতির তৈরি এক বিশেষ দৃশ্য। চারপাশে নিরিবিলি পরিবেশ এবং সবুজ গাছপালা দেখে মনে হচ্ছিল যেন প্রকৃতির কোলে হারিয়ে গেছি। আপনারা যদি শান্তিনিকেতন যান তবে শালবনী জঙ্গল একবার ঘুরে দেখতে ভুলবেন না। এটি প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানোর জন্য এক আদর্শ জায়গা। আমাদের শান্তিনিকেতন ভ্রমণ শেষ হয়েছিল একটি বিশেষ এবং অনন্য স্থানে, গীতাঞ্জলি রেল মিউজিয়াম। এটি শান্তিনিকেতন স্টেশনের উল্টো দিকে অবস্থিত এবং এখানে সময় কাটিয়ে মনে হলো আমাদের পুরো ভ্রমণ একেবারে পূর্ণ হয়ে গেল। এই মিউজিয়ামটি মহান কবি এবং দার্শনিক কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি পূর্ব রেলওয়ের একটি শ্রদ্ধার নিদর্শন।